মাস্টার জ্যাকারিয়াস, ঘড়ির দম যে ফুরোতে শুরু করেছে। এবার যে আমার পুরস্কার চাই। তোর সময় যে শেষ হয়ে এলো মাস্টার। আজ আপনার জন্য জুল ভার্নের লেখা মাস্টার জ্যাকারিয়াস। জুল ভার্ন জন্ম 1828 সালের 8ই ফেব্রুয়ারি ফ্রান্সের ন্যান্তেসে। স্কুল জীবনে তার শিক্ষক মাদাম স্যাম্বিনের স্বামী হারিয়ে যায় 30 বছর আগে। মাদাম বিশ্বাস করতেন যে তিনি নাকি রবিনসন ক্রুসোর মতো আবার ফিরে আসবেন এবং সেই গল্পই তার ছাত্রদের শোনাতেন, যা ভীষণভাবে প্রভাবিত করেছিল ছোট্ট জুলকে। পরবর্তীকালে সেখান থেকেই উদ্রেক হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের মতো আরও অনেক অ্যাডভেঞ্চারাস গল্প। আজকের গল্প মাস্টার জ্যাকারিয়াস প্রথম প্রকাশিত হয় মুসো দ্য ফ্যামিলিজ বা মিউজিয়াম অফ ফ্যামিলিজ নামক ফ্রেঞ্চ ম্যাগাজিনের 1854 সালের এপ্রিল মে সংস্করণে। গল্প পাঠে আমি সৌম্যদেব। মাস্টার জ্যাকারিয়াস, মৈনাক, অবটা, ধ্রুব, পাদ্রি, আকাশ, জেরাদে, ঋতিকা ও স্কলাস্টিকের ভূমিকায় সায়ন্তিকা। সমগ্র সাউন্ডস ও স্পেশাল এফেক্টসে টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স। শুরু হচ্ছে আজকের গল্প মাস্টার জ্যাকারিয়াস। রোন নদীর ওপর ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপেই এক পুরনো বাড়িতে বাস করেন মাস্টার জ্যাকারিয়াস। সবাই তাকে ঘড়ির কারিগর মাস্টার জ্যাকারিয়াস বলেই জানে। তার চেহারা দেখে বয়স সম্বন্ধে ধারণা করা সম্ভব নয়। কুচকুচে কালো মানুষটার বয়স যে কত তা কারোরই জানা নেই। তার তৈরি ঘড়িগুলো বাস্তবিকই বিচিত্র। তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেছেন ঘড়ি নির্মাতা হিসেবে। মাস্টার জ্যাকারিয়াসের হাতে তেমন কাজ না থাকলে আপন মনে তিনি নদীর দিকে তাকিয়ে থাকেন, তার রূপ সৌন্দর্য উপভোগ করেন। এমনিভাবেই তন্ময় হয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন। মাস্টার জ্যাকারিয়াস শহরের ঘড়িগুলিতে দম দেওয়ার সময় ছাড়া ভুলেও বাড়ির ত্রিসীমানায় বের হন না। তবে খাবার সময় তাকে অবশ্যই বেরোতে হয়, কারণ তার ঘড়ির কারখানার জন্য আলাদা কোনো ঘর নেই। শোবার ঘরটাতেই তিনি তার কারখানা গড়ে তুলেছেন। সারাক্ষণ টেবিল আর ঘরের মেঝে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ঘড়ির ছোট বড় বিভিন্ন রকমের যন্ত্রাংশ। তবে সবই তার নিজের আবিষ্কৃত। তবে তার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে ঘড়ির প্রাণ। একটি ছোট যন্ত্র তৈরি করে তিনি নাকি তাতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে সচল করে তোলেন। যাবতীয় ঘড়ির ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। আর এটা নাকি তার একান্তই নিজস্ব আবিষ্কার। বাড়ির সবচেয়ে সাজানো গোছানো ঘরে বাস করেন জেনাদে, মাস্টার জ্যাকারিয়াসের আদরের দুলালি। সে এতই সুদর্শনা যে কয়েকটা শহর ঘুরে এলেও সৌন্দর্যের দিক থেকে তার পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যাবে না। সে অষ্টাদশী। মাস্টার জ্যাকারিয়াস, তার মেয়ে জেনাদে ও আরও দুজন এই বাড়িতে বাস করেন। তাদের একজন তার সহকারী ও শিষ্য অবাটা, অন্যজন পরিচালক স্কলাস্টিকা। রোজ তারা চারজন একসঙ্গেই বসেন, একই টেবিলে বসে নৈশভোজ সারেন। এক রাতে এক অত্যাশ্চর্য দৃশ্য লক্ষিত হল। টেবিলের ওপর সব উপাদেয় খাবার সাজানো থাকলেও মাস্টার কিছুই মুখে তুললেন না। তিনি কিছু না খেয়েই অভ্যাস মতো তার মেয়েকে আদর না করেই কারখানায় চলে গেলেন। বাবার এই অভাবনীয় কাণ্ড দেখে জেরাদে হতভম্ব হয়ে রইল। ভাবল, তবে কি তিনি অসুস্থ? এ বাড়িতে এ কাণ্ড যে একেবারেই অবিশ্বাস্য। ইতিপূর্বে এমন তো কোনো ঘটনা ঘটেনি। তবে স্কলাস্টিকা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, কর্তা সাহেবের মধ্যে কদিন ধরে এক অদ্ভুত ভাবান্তর লক্ষ্য করছি। তবে কি ঘাড়ে ভূত ঠুত চাপলো নাকি? একটা ডাক্তার দেখানো দরকার। কর্তা সাহেবের শিষ্য আবাউটা বলল, এই অস্বস্তির কারণ আমি জানি।
কয়েকদিন ধরে একটা অত্যাশ্চর্য একটা কাণ্ড ঘটে চলেছে। তার তৈরি ঘড়িগুলো ইদানিং এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি সারাই করতে গিয়ে কলকবজাগুলো খোলাখুলি করেও গলদ ধরতে পারছেন না। সবই ঠিক আছে, অথচ আগ বাড়িয়ে স্কলিস্টিকা বলে উঠল, হবার কথাই তো বটে। তামা পেতল দিয়ে বানানো ঘড়ি আবার ভালো হয় নাকি? দম দিয়ে কি আর ঘড়িকে সচল রাখা সম্ভব? এর চেয়ে বরং ছায়া ঘড়ি অনেক ভালো ছিল। কোনো জটিল যন্ত্রাংশ নেই, আবার দম দেবারও দরকার হয় না। এক কাজ করা যাক বরং, চলো গির্জায় গিয়ে বিকল ঘড়িগুলোকে আবার সচল করে দেওয়ার জন্য আমরা পরম পিতার কাছে প্রার্থনা জানাই, যাতে তিনি বাবার তৈরি ঘড়িগুলোকে আবার সচল করে দেন। এবার তারা মোমবাতি জেলে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করল। তারপর সবাই নিজের নিজের ঘরে শুতে চলে গেল। জেরাদে বিছানায় শুয়ে নিদারুণ অস্থিরতার মধ্যে তার রাত কাটাতে লাগলো। কিছুতেই ঘুমোতে পারল না। বাবার উদ্বেগ উৎকণ্ঠা যেন তার মধ্যেও ভর করল। এ কি অদ্ভুত কাণ্ড! যার হাতে তৈরি ঘড়ি, তিনি তার ত্রুটি ধরতে পারছেন না। এই যে নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার। হঠাৎ যন্ত্রচালিতের মতো লাফ দিয়ে বিছানার পর উঠে পড়ল সে। হঠাৎ ঝড় উঠেছে, প্রবল ঝড়। ঠিক তখনই ঝড়ের গর্জন ছাপিয়ে কার যেন কণ্ঠস্বর জানলা দিয়ে ভেসে এলো। উৎকর্ণ হয়ে নিঃসন্দেহ হবার চেষ্টা করল। হ্যাঁ, করুণ আর্তস্বরই বটে। খাট থেকে নেমে জানলা দিয়ে উকি দিতেই আরও চমকে উঠল। তার বাবার ঘরের জানালা খোলা, আলো জ্বলছে। ব্যাপার কি? এত রাতে তার ঘরে আলো কেন? জেরাদে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে দেখল তার বাবার ঘরের দরজার পাল্লা হাট করে খোলা, আর তিনি স্থবিরের মতো দাঁড়িয়ে। ঘড়ির কারিগর জ্যাকেরিউস পাগলের মতো বিড়বিড় করে বলে চলেছেন, আমার জীবনে কি আর অবশিষ্ট থাকলো? ঘড়িগুলোর মধ্যে আমি আমার প্রাণটাকেই তো টুকরো টুকরো করে বিলিয়ে দিয়েছিলাম। আমার প্রাণের কণাতেই ঘড়িগুলো প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। সোনা, রূপা, লোহা, তামা, পেতলের মধ্যে আমি মাস্টার জ্যাকারিয়াসই তো সূক্ষ্মভাবে অধিষ্ঠান করছি। আমি তাদের স্রষ্টা, দেবতুল্য। তারা এতদিন আমার আত্মার অংশ নিয়েই তো প্রাণবন্ত ছিল, কিন্তু আজ সব একে একে থেমে যাচ্ছে। তবে তো তারা থেমে যাওয়ায় আমার প্রাণের অস্তিত্ব থাকবে না, থেমে যাবে। এমন সব কথা বিড়বিড় করে বলতে বলতে তিনি টেবিল আর ঘরময় ছড়ানো যন্ত্রাংশগুলো নাড়াচাড়া করতে লাগলেন। মনে হলো কি যেন খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। বিভিন্ন আকৃতি বিশিষ্ট যন্ত্রাংশ হাতে তুলে পর মুহূর্তেই আবার ছুঁড়ে ফেলে দিতে লাগলেন। সবই আছে ঠিকঠাক, কেবল প্রাণের স্পন্দনেরই অভাব। এতদিন যে প্রাণকে তিনি সযত্নে আগলে রেখেছিলেন, আজ তা কর্পূরের মতো উবে গেছে। জেরাদে জানলার গড়াত ধরে দাঁড়িয়ে বাবার প্রায় অস্ফুট কথাগুলো শুনে ভাবতে লাগলো, ঠিকই তো, নিজের আত্মা দিয়ে ঘড়িগুলোকে সৃষ্টি করেছিলেন। এই যে বাস্তব সত্য, এক বর্ণ মিথ্যে প্রলাপ নয়। কখন যে অবয়টা তার পিছনে এসে দাঁড়িয়েছে, জেরাদে তা টেরই পায়নি। সে বলল, জেরাদে, রাত্রি অনেক হয়ে গেছে, ঘরে চলো, শুয়ে থাকোগে। অবয়টার কথায় জেরাদে যেন সম্বিত ফিরে পেল। ঘাড় ঘুরিয়ে বলল, আচ্ছা অবারটা, ঘড়িগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠার জন্য বাবা কি পরম পিতার কাছে অপরাধী হয়েছেন? জানি না অপরাধী কিনা। রাত হয়েছে, শোবে চলো। অবয়টের সঙ্গে জেরাদে নিজের ঘরে ফিরে এলো, আর মাস্টার জ্যাকারিউস জানলা দিয়ে অপলক চোখে উত্তাল উদ্দাম নদীর দিকে তাকিয়ে রইলেন। জেনেভুর ব্যবসায়ীদের সততার সুনাম ধূলিসাৎ হয়ে গেছে, আর লজ্জায় মাস্টার জ্যাকারিউসের মাথা কাটা যাওয়ার অবস্থা। এতকাল সবাই বলা বলি করত মাস্টার নাকি একজন প্রেত সাধক, ডাইনিদের সঙ্গে তার নাকি যোগসাজশ রয়েছে, তাই তিনি ধাতুর মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম, পারেন ঘড়ির মধ্যে হৃদযন্ত্র স্থাপন করে দিতে। আজ সেগুলোই স্তব্ধ। এবার সবাই সরব হলো। মাস্টার কি তবে সত্যি অলৌকিক ক্ষমতার অধিকারী? তা যদি নাই বা হবেন, তবে ঘড়িগুলো নিজে থেকেই এক এক করে স্তব্ধ হয়ে যাওয়ার কারণ কি? যন্ত্রপাতি সবই তো ঠিকঠাক রয়েছে,
অথচ ঘড়ি বন্ধ। এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! সকাল হলে গুরু শিষ্যের আলোচনা শুরু হলো। আলোচনা ঠিক নয়, জোর তর্ক বিতর্ক। কথা প্রসঙ্গে শিষ্য অবয়টা বলল, স্যার, আপনার খুবই অহমিকা। বিজ্ঞান নিয়ে এত বড়াই করা ঠিক নয়। বলো কি হে, বড়াই করব না? আমি তো শুধুমাত্র ঘড়ির কারিগর নই, প্রাণদাতাও বটে। আমার পরামর্শ অনুযায়ী তো তুমি ঘড়ি মেরামত। হ্যাঁ, তা করি বটে, কিন্তু আপনিও তো আমার দক্ষতার কথা এক বাক্যে স্বীকার করেন। হ্যাঁ, তা করি সত্য, কিন্তু ঘড়িতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো কি? অবশ্যই পারো না। লোহা, তামা, পিতলের মধ্যে তোমার প্রাণকেও তো বিলিয়ে দিতে হবে। তাই ঘড়ির মৃত্যুতে তোমার প্রাণবায়ু বেরিয়ে যাবে না। যাবে কি? কিন্তু আমার মৃত্যু তো অবশ্যই হবে। এবার গুরুকে উষ্মা প্রকাশ করতে দেখে অবটা আবার তোয়াজ করতে লাগলো। স্যার, ঘড়ির কাজে আপনার জুড়ি মেলা ভার। কোয়ার্টজের ঘড়ি নিয়ে আপনার গবেষণার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। মাস্টারের মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। বুক ফুলিয়ে তিনি বললেন, খুব সত্যি বলেছ অবারটা। কোয়ার্টজকে কেটে কেটে কিভাবে হীরের আকৃতি দিতে হয় সে তো আমি তোমাকে শিখিয়ে দেব হে। বাস্তবিকই কোর্টস কাটার কাজে মাস্টার অনন্য দক্ষতা অর্জন করেছেন। কোর্টস কেটে কেটে তৈরি করেন অত্যাশ্চর্য আধার, ঘড়ির চাকা, সূক্ষ্ম জটিল সব যন্ত্রাংশ। এ ঘড়ি এত নিখুঁত সময় নির্দেশ করবে যে ঘড়ি চলাকালীন মনে হবে ঠিক যেন হৃৎপিণ্ড ধুকপুক করছে। সত্যি অত্যাশ্চর্য ব্যাপারই বটে। একটু দম নিয়ে বুড়ো বলল, আমাকে যত বোকাই তোমরা ঠাহর করো না কেন, প্রাণ কি বস্তু আমি কিন্তু তা আবিষ্কার করে ফেলেছি। জানতে পেরেছি দেহ আর আত্মার মধ্যে কোনো যোগসূত্রের অস্তিত্ব আছে। অবয়টা গুরু মাস্টার জ্যাকারিউসের মুখের দিকে বিস্ময় মাখানো দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি তার এ অহমিকা অমূলক নয়। তার শৈশবকালে ঘড়ি শিল্প তখন আঁতুর ঘরেই রয়েছে বলা যেতে পারে। তখন ঘড়ির সময়ের দিকটা নয়, সৌন্দর্যের দিকেই বেশি গুরুত্ব আরোপিত হতো। সোনা, রূপা, তামা ও কাঠ প্রভৃতি খোদাই করে ঘড়ি গড়ে তোলা হতো। আসলে তখনকার মানুষ ঘড়ি ধরে অত কাজ করতে অভ্যস্ত ছিল না। কালের পরিবর্তন ঘটল। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞানের অগ্রগতি হতে লাগলো। কিন্তু মাস্টার ঘড়ির পেন্ডুলামের মধ্যে একটা কৌশল আবিষ্কার করলেন, আর তা তার নিজের ঘড়িগুলোর মধ্যে ব্যবহার করতে লাগলেন। গতি নিয়ন্ত্রণের মূল রহস্যটা আবিষ্কার করে নির্ভুল সময় দেওয়ার পদ্ধতি আবিষ্কার করতে পারায় তিনি নিজেকে সৃষ্টিকর্তা পরমেশ্বর জ্ঞান করলেন। ভাবলেন প্রাণের রহস্য তার হাতের মুঠোয় চলে এসেছে। দেহ ও আত্মার মিলনস্থল তিনি ধরতে পেরে গেছেন। কথা প্রসঙ্গে একদিন অবরটাকে বললেনও তাই। একটু নড়ে চড়ে বসে বলতে লাগলেন, প্রাণ আসলে কি? প্রাণ কতগুলো স্প্রিংয়ের সমষ্টি বই কিছুই না। নিজের দেহটাকে বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমি প্রাণতত্ত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছি। দেহটা সুস্থ স্বাভাবিক থাকলে প্রাণও ঠিকঠাক থাকে। এটাকে ঠিকঠাক চালানোই তো প্রাণের কাজ। অতএব নিয়ন্ত্রণের উপযুক্ত চাকা বানাতে পারলেই আমার আবিষ্কৃত ঘড়ির প্রাণ আমার প্রাণেরই কণা ছাড়া কিছুই না। আমাদের প্রাণ কি? দেহের গতি ও আত্মার নিয়ন্ত্রণই হচ্ছে আমাদের প্রাণ। তার মেয়ে জেরাদে দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ বাবার কথা শুনছিল। এবার চোখের জল মুছতে মুছতে বলল, বাবা, আমার বুকে হৃদযন্ত্রের বদলে একটা স্প্রিং থাকলে কি আমি তোমাকে এমন করে ভালোবাসতে পারতাম? বলো। মাস্টার পরিস্থিতিটা সামাল দেওয়ার আগেই সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ফ্যাকাশে বিবর্ণ মুখে মাস্টার জ্যাকারিউস বললেন, আর একটা ঘড়ি বুঝি খারাপ হলো? যাও অবার্ট, দেখে এসো তো। আমার হৃৎপিণ্ড তো ভুল করতে পারে না। মাস্টার জ্যাকারিউস শয্যা নিলেন। কঠিন ব্যায়াম। চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষার পর বিধান দিয়ে গেলেন, কিন্তু কিছুতেই তার রোগ নিরাময় করা সম্ভব হলো না। জেনেভার ঘড়ির কারিগররা
তার বিচিত্র ব্যামোর কথা শুনে বড়ই ভাবিত হয়ে পড়ল। এদিকে তার ঘড়িগুলোও এক এক করে বিকল হয়ে পড়ছে, আর সেই সঙ্গে তাদের সৃষ্টিকর্তা মাস্টারও শয্যা নিলেন। চিকিৎসকরা মাঝে মধ্যেই লক্ষ্য করেছেন তার হৃদযন্ত্রের গতি স্তব্ধ হয়ে গিয়েও পর মুহূর্তে আবার টিকটিক করে চলতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে তারা শেষ পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হলেন। অদ্ভুত, একেবারেই অবিশ্বাস্য কাণ্ডও বটে। আগেকার গুজবটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। তবে কি মাস্টার সত্যি শয়তানের চর, সাক্ষাৎ শয়তান, পিশাচ সিদ্ধ পুরুষ? ডাইনির সঙ্গে তার যোগসাজশ রয়েছে? মেয়ে জেরাদে আর শিষ্য অবটা যথাসাধ্য সেবা যত্নের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে লাগলো। মাস্টার জ্যাকারিউসের ইচ্ছা একটু সুস্থ হয়ে উঠলে তার সাধের জেরাদেকে অবটা হাতে তুলে দিয়ে তাকে জামাই করে নেবেন। শহরের বাসিন্দারা বলা বলি করত বুড়ো মাস্টার শিষ্যের সঙ্গে নিজের বিয়ে দিয়ে তাকে ঘর জামাই করে রাখার ধান্দায় রয়েছেন। এ প্রসঙ্গ নিয়ে কথা উঠলেই একটা অদ্ভুত দৃশ্যের অবতারণা ঘটতে দেখা যায়। অতি কদাকার একটা মূর্তিকে নজরে পড়ে। একে এর আগে শহরে কোনোদিনই দেখা যায়নি। তার মুখটা ঠিক যেন একটা ঘড়ির ডায়াল, আর ঘড়ির দেহটার মতো তার দেহকাণ্ডটা। হাত থেকে ঘড়ির কাঁটার মতো থেকে থেকে নাড়াচাড়া করে। বুকে কান রাখলে নির্ঘাত শোনা যাবে ভেতরে অনবরত টিকটিকানি চলছে। গ্রীবা বিস্তার করলে মনে হয় বুঝি বা খাঁচকাটা দাঁতগুলোর মধ্যে দিয়ে অনবরত চাকা ঘুরে চলেছে। লক্ষ্য করলে দেখা যায় বেঁটে খাটো কুদর্শন মানুষটা প্রতি ঘন্টায় 1 লিগ পথ রোজ পায়ে হেঁটে পাড়ি দেয়। বৃত্তাকার পথে চলে। রোজ দুপুর 12টার ঘন্টা বাজার সময় তাকে গির্জার তলায় ঠিক মোতায়েন থাকতে দেখা যায়। এবার থেকে কুদর্শন বেটে লোকটাকে সর্বত্র দেখা যেতে লাগলো। তবে জেরাদে আর অবটা বিয়ের কথা যেখানেই উত্থাপন করা হয় সেখানে আচমকা সে দেখা দেবেই। শুধু কি এই, খাঁচকাটা দাঁতের পাঁটি বার করে বিদ্রুপাত্মক স্বরে বলে ওঠে, হে মেয়ে কিছুতেই হবার নয়। এক বিকালে জেরাদে তার বাবাকে নিয়ে পথে পাইচারি করার সময় অত্যাশ্চর্য মূর্তিটাকে দেখতে পেল। তার দিকে অপলক চোখে তাকিয়ে মুখের দিকে চোখ পড়া মাত্র ফিক করে হেসে ফেলে। আর একদিন বেড়াতে বেড়াতে কুদর্শন সে লোকটাকে দেখেই জেনাদে চমকে উঠে তার বাবার হাত চেপে ধরল। ভীত সন্ত্রস্ত কাঁপা কাঁপা গলায় কোনো রকমে উচ্চারণ করল, বাবা, ওই কিম্ভূত কিমাকার লোকটা আমাদের কেমন ড্যাবা ড্যাবা চোখে তাকাচ্ছে। মাস্টার জ্যাকারিউস কিন্তু মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, কেন শুধু শুধু ভয় পাচ্ছিস জেরাদে? ওটা একটা ঘড়ি, ঠিকই তো চলছে। এখন 4টে বাজে। চোখের তারায় অবিশ্বাসের ছাপ এঁকে জেরাদে তার বাবার মুখের দিকে তাকিয়ে স্বগতোক্তি করল, ঘড়ি? এ কি অদ্ভুত কথা! বাবা কি সত্যি মানুষ, নাকি তার মধ্যে পিশাচ ভর করেছে? মানুষের মুখে ঘড়ির কাঁটা কি করে খুঁজে পেলেন? মাথায় আসছে না তো। মাস্টার জ্যাকারিউস বাড়ি ফিরেই কারখানার ঘরে ঢুকলেন। কয়েক মুহূর্ত নিশ্চল নিথর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তখন ঠিক 5টা। আশ্চর্য ব্যাপার, ঘড়িগুলিতে আগে পরে 5টার ঘন্টা বাজতে লাগলো। এর আগে কিন্তু এমন ঘটনা কোনোদিনও ঘটেনি। সবকটা ঘড়িতে একই সঙ্গে 5টার ঘন্টা বাজত, সামান্য হেরফেরও হতো না। একের পর এক ঘড়ির ঘন্টা বাজতে লাগলো। ব্যাপারটা তার মধ্যে আরও অস্থিরতা জাগিয়ে তুলল। এমন এক চরম মুহূর্তে হঠাৎ কে যেন তার দরজায় করাঘাত করল। ঝট করে দরজা খুলতেই দেখা গেল অবিকল ঘড়ির মতো দেখতে সেই মূর্তিমান কিংভূত কিমাকার লোকটা দাঁত বের করে দরজার সামনে দাঁড়িয়ে। কোনো রকম ভূমিকা না করে সে বলে উঠল, আমি আপনার সেবা করার ইচ্ছে নিয়ে এসেছি।
সূর্যের উপর খবরদারি করাই আমার একমাত্র কাজ। আমি নির্ঘাত আপনার বাঘ না মানা ঘড়িগুলোকে হাতের মুঠোয় নিয়ে আসতে সক্ষম হবো। শুনে শুকনো শুকনো গলায় মাস্টার বললেন, আমি কি ততদিন পৃথিবীতে থাকবো? ধরে কি প্রাণের অস্তিত্ব থাকবে? কি যে বলেন, পৃথিবীতে থাকবে না কেন বলুন তো? অবশ্যই থাকবেন। মাস্টার জ্যাকারিউস উন্মাদের মতো চিৎকার করে উঠলেন। ঠিকই তো, ঠিক কথাই তো বলেছ। কেন বাঁচবো না? আমার তো মৃত্যু হবারই কথা নয়। ঘড়ির সৃষ্টিকর্তা আমি, ঘন্টা মিনিট সেকেন্ডের জন্মদাতা আমি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পরম পিতার মতো আমি মৃত্যুঞ্জয়ী। আমার মৃত্যু নেই। আমি অমরাত্মা, আমি মৃত্যুঞ্জয় পরম পিতারই সমান, সমান ক্ষমতাধর। দেখুন স্যার, শয়তানও কিন্তু নিজেকে সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করে থাকে। তাই তো আমি আপনার আদব ঘড়িগুলোকে টিট করতে ছুটে এসেছি। কিন্তু কিভাবে সম্ভব করবে বলো তো? উপায় জানার আগে আপনার মেয়ের সঙ্গে যে আমার বিয়ে দিতে হবে। সে কি কথা? এ যে নিতান্ত অসম্ভব প্রস্তাব। অবার্টের সঙ্গে তার বিয়ে দেব চূড়ান্ত সিদ্ধান্ত আমি যে নিয়ে রেখেছি। চাপা দীর্ঘশ্বাস ফেলে এবার সে বলল, বহুত আচ্ছা, তবে আমি বিদায় নিচ্ছি। শুনে রাখুন সাহেব, বিয়েটা না হলে কিন্তু আপনার রোগও নিরাময় হচ্ছে না, ঘড়িও মেরামত হচ্ছে না। বিদায় বিদায় মাস্টার। লম্বা লম্বা পায়ে সে বাড়ির বাইরের ত্রিসীমানায় চলে গেল। ঠিক তখনই তার বুকের ভেতর কে যেন পরপর দুবার হাতুড়ির আঘাত হানল। 6টা বাজল। মাস্টার জ্যাকারিউসের রোগ চেপে গেল। তাকে বাঁচতেই হবে, যে করেই হোক ঘড়িগুলোকে মেরামত করে আবার চালু করবেন। আবাউটার সঙ্গে তার আদরের দুলালি জেনাদের বিয়ে তিনি দেখবেনই। বারবার তার অন্তরের অন্তঃস্থলে অদ্ভুত দর্শন লোকটার ভবিষ্যৎবাণী জেগে উঠতে লাগলো। কথাটা যখনই তার মনের কোণে ভেসে ওঠে, অধিকতর উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘড়ি সারাইয়ের কাজে মেতে ওঠেন। প্রতিটা যন্ত্রাংশ তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। না, কোথাও তো কোনো ত্রুটি ধরা পড়ছে না। এ কি অদ্ভুত কাণ্ড! তবে কেন ঘড়িগুলো অচল, অনড় হয়ে পড়েছে? মাস্টার জ্যাকারিউসের আত্মম্ভরিতা কিন্তু এতটুকুও হ্রাস পায়নি। এখনো তিনি নিজেকে সৃষ্টিকর্তা পরমপিতার সমান জ্ঞান করেন। শহরের কোথাও কারো বাড়িতে ঘড়ি বিকল হয়েছে খবর পাওয়া মাত্র উদ্ভ্রান্তের মতো সেখানে ছুটে যান। ঘড়ি বারবার নাড়াচড়া করেন, কষে দম দেন, কিন্তু হায়, পেন্ডুলাম কিছুতেই দোলে না, স্থবির, একেবারে অনড়। প্রয়াস বরাবরই ব্যর্থ হয়। অবাউটে ভেবে চিনতে বলল, স্যার, দীর্ঘদিন ব্যবহারের ফলে যন্ত্রাংশগুলো হয়তো ক্ষয় হয়ে গেছে। চাকার দাঁত ক্ষয় হয়ে যাওয়াও কিছুমাত্র বিচিত্র নয়। কি লক জায়গা মতো না বসায়? তাকে মাঝপথে থামিয়ে দিয়ে মাস্টার জ্যাকারিউস ধমক দিয়ে ওঠেন। ধ্যাৎ, যত সব অবান্তর কথা। চাকার দাঁত ক্ষয় হয়ে গেছে? অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা তামার টুকরো আগুনে নরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে নিজে হাতে যন্ত্রাংশগুলো তৈরি করেছি আমি। আর যেসব স্প্রিং ব্যবহার করেছি তাও মোটেও মামুলি স্প্রিং নয়। কিছুতেই সেগুলো ক্ষয়ে ক্ষয়ে অকেজো হয়ে পড়তে পারে না। নির্ঘাত ঘড়ির ভেতরে ভূত প্রেত ঢুকে ঘাপটি মেরে রয়েছে। এদিকে ঘড়ির মালিকদের ঘন ঘন যাতায়াতে বাড়িতে তিষ্ঠনই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্তব্ধ হয়ে যাওয়া ঘড়ি ফেরত দিতে চায় তারা, কড়া কথা বলে, গালমন্দ করতেও দ্বিধা করে না। টাকার থলেতে টান পড়ল। এবার তিনি বাসনপত্র বিক্রি করে ঘড়ির ক্রেতাদের দাম দিতে লাগলেন। তারপর আসবাবপত্রেও হাত পড়ল। শেষ পর্যন্ত বড়টা নিজের সঞ্চিত অর্থ তুলে দিল শিক্ষাগুরুর মান বাঁচাতে। পরিচারিকা স্কলাস্টিকা তার প্রভুর অত্যাশ্চর্য ক্ষমতার কথা বড়াই করে প্রতিবেশীদের কাছে বলে। কেউ তার প্রভুর কুৎসা গাইলে সে ছেড়ে কথা বলে না। হ্যাঁ, তার কথার শতকরা 100 সত্যি। অত্যাশ্চর্য যে লোহার ঘড়িটা মাস্টার জ্যাকারিউসের সর্বশ্রেষ্ঠ কীর্তি,
তা স্বীকার করতেই হয়। 20 বছর ধরে প্রাণবন্ত মানুষের মতো আজও সেটা রীতিমতো সচল রয়েছে, নিজে থেকে চলে, কারো দেখার দরকারই পড়ে না। মাস্টার জ্যাকারিউস মনের দিক থেকে ক্রমশই দুর্বল হয়ে পড়ছেন। শেষ পর্যন্ত মেয়ে জেনাদের বিয়েটা দিয়ে যেতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। সম্প্রতি তার গির্জায় যাওয়া, প্রার্থনা সভায় যোগদান করা এসব শিখেই উঠে গেছে। শয়তান ক্রমেই কাঁধে চাপছে, ঈশ্বর দূরে সরে যাচ্ছেন। এক রবিবার সকালে জেনাদে তাকে খুব বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল গির্জায়। তিনি গির্জার এক কোণে জবুথবু হয়ে বসে রইলেন। তাকে দেখেই উপস্থিত সবাই ভয়ে সরে গেল। সবাই যখন প্রার্থনা সঙ্গীত গাইতে আরম্ভ করলো, তিনি তখন জুলজুল করে তাকিয়ে রইলেন। ভাবটা এমন যে তিনি ঈশ্বরের চেয়ে কোনো অংশে কমতি নন। একেই বলে শয়তানের কাঁধে চাপা। গির্জার নিয়ম অনুযায়ী দুপুর ঠিক 12টায় দেবদূতের প্রার্থনা হয়। সবাই ঘড়িতে 12টা বাজার জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা ঘুরে 12টার কাছাকাছি এগিয়ে গেল। হঠাৎ মাস্টার জ্যাকারিউস উন্মাদের মতো চেঁচিয়ে উঠলেন, ঘড়ির কাঁটা হঠাৎ দাঁড়িয়ে গেছে, আর কোনোদিন 12টা বাজবে না, কোনো দিনই না। গির্জার ভক্তরা মাস্টারকে আচ্ছা মতো পিটুনি দিল। সংজ্ঞা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। আশ্চর্য ব্যাপার, সংজ্ঞা ফিরে পেয়ে তিনি আবার চিৎকার করে উঠলেন, আমার মৃত্যু নেই, আমি জ্যাকারিউস, আমি অমর। কে বলল আমি মারা যাব? আমার আমার হিসাবের খাতাটা কোথায়? কথা বলতে বলতে তিনি তার তাক থেকে একটা খাতা টেনে নিয়ে উন্মাদের মতো তার পাতা উল্টাতে উল্টাতে ঘড়ির বিক্রির সংখ্যা দেখে নিলেন। হাতে ক্রেতাদের নাম ঠিকানাও বিস্তারিতভাবে লেখা। দেখলেন একটা ঘড়ি ছাড়া বাকি সব ঘড়ি তার কাছে ফিরে এসেছে। একমাত্র লোহার ঘড়িটার কথার উল্লেখ নেই। তবে তবে সেটা এখনো স্তব্ধ হয়ে যায়নি, প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে সেটা এখনো ঠিকঠাক। আবার উন্মাদের মতো চিৎকার করে উঠলেন, বন্ধ হয়নি, এখনো চলছে সেটা। আমি যাব, তল্লাশ করে বের করব লোহার ঘড়িটাকে। কিছুতেই বন্ধ হতে দেব না, কিছুতেই না। তার প্রাণ পাখি এখনো সাড়া দিচ্ছে, ধুকপুক করছে। সেটাকে জিইয়ে রাখলেই তো আমি বেঁচে থাকবো। আমি হব মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করে বেঁচে থাকবো অনন্তকাল। মৃত্যু পথযাত্রী মাস্টার জ্যাকারিউসের মধ্যে এক অভাবনীয় অমানসিক শক্তি আশ্রয় নিল। মৃত ব্যক্তি যেন সমাধিক্ষেত্র থেকে প্রাণ ফিরে পেলেন। হঠাৎ একদিন তিনি বেপাত্তা হয়ে গেলেন। জেনাদে সারা জেনেভা শহর তন্ন তন্ন করে খুঁজেও বাবার হদিশ পেলেন না। অবৈটাও গুরুর খোঁজ শুরু করে হতাশ হলেন। বললেন, তিনি নির্ঘাতই লোহার ঘড়িটার খোঁজেই ছুটেছেন। তার প্রাণ পাখি যে ওই ঘড়িটার মধ্যেই আবদ্ধ রয়েছে। আবোটা জেনাদে হিসাবের খাতা ঘেঁটে বার করল লোহার ঘড়িটার ক্রেতার নাম ঠিকানা। দেখল সেটা সুইজারল্যান্ডের শেষ প্রান্তে আদেনাতের বাগান বাড়িতে, জেনেভা থেকে 20 ঘন্টার রাস্তা। মুহূর্ত মাত্র দেরি না করে আবাটা জেনাদে পরিচারিকা স্কলাস্টিকাকে নিয়ে সুইজারল্যান্ডে আদেনাতে বাগান বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। পথ চলতে চলতে তারা তিনজন রাত্রির অন্ধকারে ক্লান্ত অবসন্ন দেহে এক মঠে হাজির হলো। মঠের পাদ্রির সামনে জেনাদে কাঁদতে কাঁদতে তার বাবা মাস্টার জ্যাকারিউসের অন্তহীন অহমিকার কথা বলতে লাগলো। এমন সময় দরজায় দমদম করাঘাত হতে লাগলো। দরজা খুলতেই উন্মাদ প্রায় জ্যাকারিউস ছুটে এসে ঘরের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেল। জেনাদে বাবাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বহুভাবে বোঝাতে লাগলো। বুড়ো জ্যাকারিউস উন্মাদের মতো গর্জে উঠলেন, কোথায় যাব? কেনই বা যাব? আমার প্রাণের অস্তিত্ব যেখানে নেই সেখানে আমি তো থাকতে পারি না। আমি তো সেখানে প্রাণহীন জড় পদার্থ। আমি আমার প্রাণের কাছে আদেরনাথের বাগান বাড়িতেই যাব। আমাকে তোরা বাধা দিস নে, আমার বাঞ্ছিত প্রাণের কাছে আমাকে যেতে দে। আদেরনাথের বাগান বাড়ি তো। তাকে কথাটা শেষ করতে না দিয়েই মঠের পাদ্রী সাহেব সহানুভূতির স্বরে বললেন, মাস্টার জ্যাকারিউস, আমার কথা শুনুন। আত্মার মৃত্যু নেই, আত্মা অক্ষয় অমর। আমি কথা জানি, মানিও। সে অক্ষয় অমর আত্মাকে তো আমি সৃষ্টি করলাম। আমি মাস্টার জ্যাকারিয়াস,
আত্মাকে সৃষ্টির পর লোহার খাঁচায় বন্দি করে রেখেছি। আমার সৃষ্ট আত্মা এখন বন্দি হয়েই রয়েছে। পাদ্রী সাহেব বুকে ক্রস এঁকে সবিস্ময়ে বলে উঠলেন, এ কি পাপ কথা, এ কি পাপ, এ কথা শুনলেও যে নরকামি হতে হবে। মাস্টার জ্যাকারিউস এক লাফে উঠে দাঁড়িয়ে পড়লেন। মুহূর্তে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বললেন, আমি 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 যাই, আমার সৃষ্ট আত্মার কাছে আমায় যেতেই হবে। আমার আত্মার কাছে, আমারই সৃষ্ট আত্মার কাছে। অবটা জেনাদে ও তার পরিচালিকা স্কলেস্টিকা তাকে অনুসরণ করতে লাগলো। হায়, এ কি হলো? কোথায় গেলেন মাস্টার জ্যাকারিউস? অন্ধকার আর দুর্যোগের মধ্যে কোথায় হারিয়ে গেলেন তিনি? মাস্টার জ্যাকারিউসের মধ্যে যেন অমানসিক শক্তি ভর করেছে। অন্ধকার আর দুর্যোগ উপেক্ষা করে উন্মাদের মতো তিনি হাজির হলেন আদেরনাথের বাগান বাড়িতে, পুরনো ভাঙাচোরা দুর্গে। লোকে বলে আদেরনাথের বাগান বাড়ির দুর্গে অশরীরীরা ছাড়া কেউ নাকি থাকে না। একসময় যে দুর্গপ্রাসাদ মানুষের কর্মচাঞ্চল্যে গমগম করত, আজ সেখানে বিরাজ করছে অবর্ণীয় নিস্তব্ধতা। অশরীরী আত্মা আর বিষধর সাপের নিশ্চিন্ত আবাসস্থলে পরিণত হয়েছে তা। মাস্টার জ্যাকারিউস উন্মাদের মতো দুর্গের দরজায় করাঘাত করতে করতে চিৎকার করতে লাগলেন, দরজা খোলো, দরজা খোলো, আমার আত্মা, আমার সৃষ্ট আত্মা আছে এখানে। অমানসিক শক্তি প্রয়োগ করে অনবরত ধাক্কাধাক্কিতে পুরনো দুর্বল দরজা বেশিক্ষণ নিজের অস্তিত্ব বজায় রাখতে পারল না। একসময় হুড়মুড় করে ভেঙে পড়ল। জ্যাকারিউস উন্মাদের মতো ছুটে ভেতরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আমার আত্মা কোথায়? আমার আত্মা, আমার সৃষ্ট আত্মা কোথায়? তার পিছন পিছন অবটা জেনাদে পরিচারিকা স্কলেস্টিকা প্রেতপুরীর মতো অন্ধকার কামরাটায় ঢুকে গেল। মাস্টার জ্যাকারিউসের শ্রেষ্ঠতম কীর্তি, তার সৃষ্ট অতিকায় লোহার ঘড়িটা দেয়ালের গায়ে ঝুলছে। 20 বছর আগে তিনি মন প্রাণ সঁপে নিজেকে নিংড়ে দিয়ে তিল তিল করে তৈরি করেছিলেন নিজের হৃৎপিণ্ড সমান অত্যাশ্চর্য এই লোহার ঘড়িটাকে। অন্ধকার ভেদ করে কিংভূত কিমাকার সেই বেঁটে খাটো লোকটা মাস্টার জ্যাকারিউসের সামনে এসে দাঁড়ালো। মাস্টার জ্যাকারিউস প্রায় আর্তনাদ করে বলে উঠলেন, কে তুই? কি চাস এখানে? কে তুই? কিংভূত কিমাকার লোকটা উন্মাদের মতো বিকট স্বরে দাঁত বের করে হেসে হেসে জবাব দিল, এ ঘড়ির মালিক আমি। আমার নাম পিত্তনচ্চিও। মাস্টার জ্যাকারিউস, উচিত মূল্য দিয়ে আমি এ ঘড়িটা আপনার কাছ থেকে ক্রয় করেছিলাম। এখন যে এর মালিকাত্তা আমার। আমার আত্মা যে ঘড়ির মধ্যেই বাঁধা আছে, আমার আত্মা। তাকে মুখের কথা শেষ করতে না দিয়েই অদ্ভুত দর্শন বেঁটে লোকটা এবার বলল, মাস্টার জ্যাকারিউস, তাই তো ঘড়িটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমি উদগ্রীব। এর বিনিময়ে আমি কি চেয়েছিলাম আশা করি ভুলে যাননি। আমার হাতে আপনার মেয়েকে তুলে দিতে হবে, মানে তাকে আমি বিয়ে করতে চাই। উত্তেজনায় কাঁপতে কাঁপতে অবটা গুলিবিদ্ধ জানোয়ারের মতো গর্জে উঠল। বজ্জাত শয়তান, বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাচ্ছিস? তোর বিয়ের স্বাদ জন্মের মতো মিটিয়ে দেবো। ঘুষি পাকিয়ে তার দিকে যেতে যেতে হঠাৎ থমকে গেল। কাকে মারবে? কোথায় কিংভূত কিমাকার লোকটা? সে যে চোখের পলকে বাতাসে মিশে গেছে। একেবারে অন্ধকার, জমাট বাঁধা অন্ধকারে কবরস্থলের নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। অলৌকিক নীলাভ এক আলো যেন ঘরময় ছুটে বেড়াতে লাগলো। মৃত্যু ঘড়িটা থেকে থেকে নীরবতা ভঙ্গ করে বেজে উঠতে লাগলো। একসময় ভাঙা জানালা দিয়ে ভোরের আলো উকি দিল। কিন্তু মাস্টার জ্যাকারিউস কোথায়? সবাই ছুটোছুটি করে ভাঙাচোরা দুর্গপ্রাসাদের সর্বত্র তন্ন তন্ন করে উন্মাদের মতো তার খোঁজ করতে লাগলো। সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে বিশালায়তন হলঘরটায় হাজির হলো। হঠাৎ দেখতে পেল মরার মতো আড়ষ্ট অবস্থায় বুড়ো জ্যাকারিউস এক কোণে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, আর একটা শ্বেত পাথরের টেবিলের কাছে অদ্ভুত দর্শন সে লোকটা বসে। তারা ঘরে ঢুকতেই মাস্টার জ্যাকারিউস উন্মাদের মতো ছুটে এসে জেরাদের মাথায় হাত রেখে বলে উঠল, জেরাদে, মা আমার, ওই দেখ, ওই দেখ তোর ভাবি স্বামী বসে আছে। ওর সঙ্গেই তো আমি তোর বিয়ে দেবো। দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ। না না, এই যে অসম্ভব বাবা, একেবারেই অসম্ভব।
অদ্ভুত দর্শন লোকটা দাঁতের পাঁটি বের করে হো হো করে হেসে উঠল। মাস্টার জ্যাকারিউস উন্মাদের মতো গর্জে উঠলেন। এটা কি কথা? আমার কথা অমান্য করবে জেরাদে? পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আবেগ মধুর স্বরে বলতে লাগলেন, আমার কথা শোনো মা, আমাকে বাঁচতে দাও। ওই ঘড়িটার মধ্যে আমার প্রাণ পাখি বাঁধা রয়েছে। এখনো লোকটা এর মালিক। ঘড়িটার চাবিকাঠি ওর কাছে গচ্ছিত আছে। দম দিতে হবে। কতদিন ওটাতে দম দেওয়া হয়নি। অনেক দিনের ময়লা জমে আছে। না 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 না, দম দিতেই হবে। চাবি চাই। জেরাদে, মা আমার, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? ঘড়িটা বন্ধ হয়ে গেলে আমার মৃত্যু অনিবার্য। তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, জেরাদে, একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও জেরাদে। 5টা বাজলো, 5টা। শোনো শোনো, কান পেতে শোনো জেরাদে, আমার প্রাণ পাখি কি বলে। ঠিক সেই মুহূর্তেই দেওয়ালের অতিকায় ঘড়িটা ঢং ঢং করে 5টার শব্দ করল। তখনই অদৃশ্য কণ্ঠ থেকে ধ্বনিত হলো, তোমাকে বিজ্ঞান বৃক্ষের ফল খেতেই হবে, অবশ্যই খেতে হবে। অবিশ্বাস্য ব্যাপার দেখে জেনাদে আর অবটা রীতিমতো আঁতকে উঠল। এ কি সর্বনেশে বাণী রে বাবা! এমন কোনো ঘটনা, এমন বাণী তো তার বাবার তৈরি ঘড়ি থেকে কোনোদিন নির্গত হয়নি। এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! মাস্টার জ্যাকারিউস মেয়ের হাত ধরে ভাবাপ্লুত কণ্ঠে বলে উঠলেন, জেরাদে, মা আমার, আমি বাঁচতে চাই, অনেক অনেক দিন বাঁচতে চাই। আমাকে তুমি বাঁচতে দাও মা আমার। আমি অবিনশ্বর হতে চাই মা। আমার সৃষ্ট ঘড়িগুলোর মধ্যে এখনো এটাই তো সচল, এখনো বেঁচে আছে। আমি এর মধ্যে দিয়েই তো অক্ষয় অমর হব। একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো মা। রাজি হয়ে যাও মা, রাজি হয়ে যাও। জেনাদে ফ্যাকাশে বিবর্ণ মুখ তুলে আবাটার দিকে তাকিয়ে প্রায় কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, প্রিয়তমে, তুমি আমাকে ভুল বোঝো না। বুঝতেই পারছো, আমার বাবার প্রাণ, তার মরণ বাঁচন একমাত্র আমার ওপরই নির্ভর করছে। মেয়ের সম্মতি পেয়ে মাস্টার জ্যাকারিউস উল্লসিত হয়ে উঠলেন। কিম্ভূত কিমাকার লোকটাকে বললেন, আমি রাজি। জেরাদে তোমাকে বিয়ে করতে সম্মত হয়েছে। আজ রাত ঠিক 12টায় আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। তোমাদের বিয়ে হবে। কথা বলতে বলতে বাজ পাখির মতো ছো মেরে তার হাত থেকে চাবিটা নিয়ে উন্মাদের মতো ঘড়িটার কাছে ছুটে গেলেন। কাঁপা কাঁপা হাতে তাতে দম দিতে লাগলেন। দম দিতে দিতে বললেন, যাক যাক যাক, 100 বছরের জন্য, 1 শতকের জন্য এবার নিশ্চিন্ত। অনেক অনেক দম দিয়ে দিয়েছি। 1 শতক আর আমার কিছু হবে না। আমার আত্মার স্পন্দন অব্যাহত থাকবে। এদিকে একটা প্রাণের বিনিময় কিম্ভূত কিমাকার লোকটার হাতে প্রেয়সীকে তুলে দিতে চলেছেন দেখে আবাওটা হতাশ হয়ে বৃদ্ধ পাদ্রির কাছে ছুটে গেল। পাদ্রি সাহেব আবাওটার সঙ্গে হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখলেন জেনাদে নিশ্চল নিথর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। বুড়ো মাস্টার জ্যাকারিউস অতিকায় লোহার ঘড়িটার কান লাগিয়ে তন্ময় হয়ে শুনছেন তার টিকটিক শব্দ। তার হৃৎপিণ্ড থেকে বেরোচ্ছে যেন ওই টিকটিক শব্দ। ঘড়ির কাঁটার নির্দিষ্ট লক্ষ্যে 12টার দিকে এগিয়ে চলেছে ধীর মন্থর গতিতে। আর মাত্র কয়েক ঘর এগিয়ে গেলেই ঢং ঢং করে বেজে উঠবে 12টার ঘণ্টা। মঠের পাদ্রী যন্ত্র চালিতের মতো এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে ঘড়ির কাঁটাটিকে চেপে ধরলেন। ঘড়ির টিকটিখানি বন্ধ হয়ে গেল। স্তব্ধ হয়ে গেল ঘড়িটি। আর কোনোদিন 12টা বাজবে না। মুহূর্তে বিকট আওয়াজ হলো, যেন বাজ পড়ল। ঘড়িটা ভেঙে চুরে একসার হয়ে গেল আর যন্ত্রাংশগুলি চারিদিকে ছিটকে পড়ল। অদ্ভুত কৌশলে স্প্রিংটা সর্পিল গতিতে এগিয়ে চলল। উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়ে মাস্টার জ্যাকারিউস স্প্রিংটাকে ধরবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ঝট করে মুঠো থেকে ছিটকে বেরিয়ে গেল। কিম্ভূত কিমাকার লোকটা সে স্প্রিংটাকে ধরে ফেললেন। তারপরই তার কুদর্শন মূর্তিটা মুহূর্তে মাটি থেকে মিলিয়ে গেল। মাস্টার জ্যাকারিউস মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। তার নিথর দেহটা মেঝেতে এলিয়ে পড়ল, নিষ্প্রাণ, নিস্তব্ধ। শেষ, সব শেষ। শেষ হলো আজকের গল্প মাস্টার জ্যাকারিউস।
কমেন্টে জানান কেমন লাগলো আমাদের আজকের কাজ। পাশে থাকুন, সাপোর্ট করুন, যাতে আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।